এই যে নতুন আসনগুলো উদ্বোধন হচ্ছে, এগুলোতে বসে আমরা খাবো। এখানটায় যে চিকেন বানালাম, এই দেখতে পাচ্ছ সুন্দর লাল লাল ঝোল, আর করেছি এখানটায় গরম গরম ভাত। দুপুরবেলাকার একটু ভাত আছে, একটু আছে, আর যেহেতু অল্প করে করতে হবে তাই এখানে প্রেসার করে করলাম। এখানে বাচ্চারা খাবে এখন, আর এখানে বাচ্চাদেরও হবে, মারও হবে। তো দেখো এই যে দুপুরবেলাকার আবার ছ্যাঁকা আছে, এটা দুপুরবেলা খেয়েছিলাম, দারুণ জিনিস আমাদের জন্য। তো বেগুন, আলু, বাঁধাকপির হচ্ছে ছ্যাঁকা, বাঁধাকপি শিম দিয়ে। মোর মতো মানুষের সুখের সময় ফোন করে না, দুঃখের সময় করে। কয় ভাই আসছে, এখন তো ভালোই আছে, এখন তাই করি নেই, পরে একা থাকবো তখন ভাবলাম যে তখন করবো, তাই এখন করলাম। মই যেমন জামাই থাকলে ফোনে উদ্দেশ্য না করো, জামাই আছে তাই জামাই যায় তখন উদ্দেশ্য করো। যেমন মানুষের সুখের সময় খোঁজ না নিলেও দুঃখের সময় নেই, সুখের সময় না নিলেও হয়, দুঃখের সময় খোঁজ না হয় মানুষের। এখানটায় একান্তই মায়ের সাথে পার্সোনালি গল্প করছিলাম। এক দিদি আছে আমার, সে বলে যে ভালোই ছিলে, ভাই ছিল তাই ফোন করিনি, এখন করছি। তো এতদিন তো ভালোই ছিল তাই করিনি। তো ওই দিদিটা খুব ভালো মানুষ হিসেবে। তো সেখান থেকেই মানে বুঝি যে দিদি হচ্ছে সুখের পাখি নয়, যে সুখের সময় শুধু ফোন করবে, সুখের কথাটাই শুধু শুনবে, এরকম না, যেরকমটা আমি করি আর কি। আর মানুষের দেখো সুখের সময় ফোন না করলেও কোনো ব্যাপার না, কিন্তু দুঃখের সময়ে মানুষের পাশে থাকা উচিত। আর যারা দুঃখের সময় পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত আপনজন, প্রকৃত বন্ধু, প্রকৃত কাছের মানুষ, আপনজন বলতে পারো। তো সেটাই আর কি মার সঙ্গে আলোচনা করছিলাম যে ওই দিদিভাই এত ভালো। কখনো কখনো রক্তের মানুষ ছাড়াও যে এতটা বুঝতে পারে, নিজের মানুষরা, রক্তের মানুষরা দেখবে মানে বুঝতে পারে যে আমি কীরকম আর কি, বা তুমি কীরকম, সেটা ভালো করে ওরা জানে যে ও এরকম এরকম এরকম। ও রাগী হলে সেটাও জানে, আবার যদি খুব সফট হার্টেড হয় তো সেটাও জানে, খুব বোকা হয় তো সেটাও জানে। তো সেইভাবে যে একজন নিজের রক্তের না হয়েও একজন দিদি এভাবে আমাকে বুঝতে পারে, সেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা, আমার কাছে অনেক আপন তাই ওই দিদি। তো দিদি ভিডিও দেখলে আর কি সেই দিদি বুঝতে পারবে যে আমি কার কথা, তার কথাই বলছি। তো যাই হোক, অনেক দূর থেকে দিদি দেখে আর অনেক ভালোবাসে আমাকে, আমাদের পরিবারকে। এরকম জীবনের অনেক সময়ে যেমন একটা ট্রেন চলতে থাকে, অনেকেই ট্রেনে ওঠে নামে, ঠিক সেরকম শুধু যে পৃথিবীতে খারাপ মানুষ তা নয়, ভালো মানুষও অনেক আছে। বিনা স্বার্থে ভালোবাসার মতন মানুষ আমি অনেক পেয়েছি জীবনে। খারাপ সময়ে সাথ দিয়েছে, মানসিক শক্তি দিয়েছে, এরকম দিদি অনেকে পেয়েছি। হয়তো কারোর সঙ্গে যোগাযোগ আছে, কারোর সঙ্গে যোগাযোগ এখন আর নেই, হয়ে ওঠে না, সবাই সবার লাইফে ব্যস্ত, তাই হয়তো সবার সঙ্গে সবসময় কথা বলা হয়ে ওঠে না। কিন্তু আমি পেয়েছি, এরকম অনেককেই পেয়েছি জীবনে যারা আমার বিনা স্বার্থে আমাকে ভালোবেসেছে। এই যে আয়ুষের মা দিদি, এই বাড়ির ছোটদি, মিষ্টি দিয়ে গেল। তো এখন এই যে মিষ্টিগুলো খাবো, খেয়ে দিয়ে আমরা কিন্তু রেডি হব এক জায়গায় যাওয়ার জন্য বলেছিলাম। এর পরের দিন কিন্তু এক জায়গায় যাব আমরা, একটা অনুষ্ঠান আছে একজনের বাড়িতে, একজন দিদির বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ আছে। তো এই যে এই বাড়ির যে ছোটো দিদি আছে, ওই দিদির হচ্ছে দাদার বাড়ি আর কি, দাদারা নতুন বাড়ি কিনেছে, সেই বাড়িতে গৃহপ্রবেশ আজকে, নতুন বাড়ি। তো সেখানটায় আমরা যাচ্ছি সবাই মিলে, পাশের ঘরে দিদি, ওর বাচ্চা, আমরা ভাগ্নিরা সবাই মিলে যাচ্ছি। তো ওইটাই আর কি, যারা এভাবে বিনা স্বার্থে আমাকে ভালোবেসেছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদেরকে সারা জীবন আমার স্মৃতিপটে রেখে দেবো সযত্নে, আর কোনো দিনও ভুলবো না। হয়তো কথা হবে না, কিন্তু তাদেরকে আমার সবসময় মনে থাকে, মাঝে মধ্যে আমি স্মৃতিচারণ করি, খুব ভালো লাগে, সারা জীবন মনে রাখবো। আর ভগবানের কাছে প্রার্থনা করবো তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, তাদের পরিবারকে নিয়ে যেখানেই থাকুক না কেন, এটাই প্রার্থনা করব। দেখো সবাইকেই তো আগলে রাখতে চাই, আগলে থাকে কজন বলো, থাকে কজন, সেইটাই তো মানে বড় কথা না। আমিও চাই সবাইকেই আগলে রাখতে, ভালোবেসে রাখতে,
সবার সাথে ভালো করে চলতে, তারপরেও হয়ে ওঠে না, কোনো না কোনো কারণে কিন্তু হয়ে ওঠে না। তাদের জানাতে হোক বা অজান্তেই হোক, তারা এমন কিছু কথা বলে ফেলে যে যার জন্য আমাদেরকে অনেক চোখে ছোট হতে হয়, বা তারা ভুল বোঝা শুরু করে দেয়। তখন বাধ্য হয়ে কিছু না কিছু কথা বলি। আমি কিন্তু চুপ থাকতে ভীষণ ভালোবাসি। আমি ওই একদিন একটা কথা নিয়ে কিন্তু কিছু বলি না গো। ওই একটা কথা, একটা কমেন্ট নিয়ে বসেছি তা নয়। সেটা হয়তো আমি ওরকম দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি, একটু 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 করে তিলে 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 আমাকে ভুল বুঝছে মানুষ, ভুল বুঝছে, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই। ওই তখন মনে হয় যে এই একটা কথা নিয়ে আমি বসেছি ঠিকই, কিন্তু সেটা আমি অনেক দিন ধরে দেখি যে একটু 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 করে অনেকজন আমাকে ভুল বোঝা শুরু করে দিয়েছে। তখন সেটা দেখে আরও বাকিজন ভুল বোঝা শুরু করে দেবে। তো সেই জায়গায় আমার মনে হয় আমি যে দোষটা করিনি সেটা চুপ করে থাকা উচিত নয়। দেখো, চুপ করে থাকা খুব ভালো একটা গুণ। চুপ করে থাকলে পরে অনেক সমস্যা এমনি করেই কিন্তু শেষ হয়ে যায়, এমনি করেই শেষ হয়ে যায়। তারপরও সব সময় চুপ থাকা আমার মনে হয় উচিত নয়। কখনো কখনো তুমি যেটা করোনি, অন্যায় করোনি, সেটা নিয়ে যদি তোমাকে ছোট করা হয়, অপমান করা হয়, তো সেখানে একটু বলা উচিত। আর হয়তো বা একজনের কমেন্ট নিয়ে বলছি, কিন্তু সেটা আমি দীর্ঘদিন যখন দেখি তখন বলতে বাধ্য হই। কারণ এত সহজে বলার মানুষ আমি নই। আমি চুপ থাকতেই বেশি ভালোবাসি আর কি। কারণ প্রত্যেকটা অ্যাকশানে একটা রিয়াকশান থাকে। আমি কিছু বলবো, আরেকজনও কিছু বলবে, সে কিছু বলবে, আমি কিছু বলবো, কিন্তু তারপরেও আগে চুপ হওয়ার ক্ষমতাটা আমি রাখি। এটা আমি অনেকবার করেছি, দোষ না করেও লাস্টে আমি আগে চুপ হই। কারণ আমি চুপ থাকতেই ভালোবাসি। বেশি নেগেটিভিটি নিয়ে যত নাড়াঘাটা হবে ততই কিন্তু নিজেদেরই খারাপ হতে থাকে, আবার নেগেটিভিটি ছড়িয়ে যেতে থাকে। তার থেকে বরং চুপ করে থাকা অনেক ভালো। আমি এটা অনেক প্রমাণ পেয়েছি। তো সেই হিসেবে আমি মানে আমার মতো করে চলি। আমি বলছি না আমার মতো করে সবাই চলো, তোমাদের নিজের নিজের মতামত আছে, নিজের নিজের ভালো মন্দ বোঝার ইসে আছে, তোমরা সেটা তোমাদের হিসেবে চলবে। আমি যেভাবে চলি আমি সেটাই শেয়ার করি। যাদের আমার কথাটা ঠিক মনে হয় তারা ঠিক আমার কথাটা মেনে চলে, শুনে চলে। আর কারো কারো মনে হতে পারে যে জ্ঞানী ব্যক্তি, তারা নাও মানতে পারে, নিজেদের মতো করে চলতে পারে, তাতে আমার কোনো দুঃখ নেই। নিজেদের লাইফ নিজেদের মতো করে চলার অধিকার আছে। সে যারা যারা যেভাবে চলতে চায় সেভাবে চলতে পারে। আমার তাতে কোনো দুঃখ নেই, অসুবিধে নেই। তবে হ্যাঁ, আমাকে কোনো রকমভাবে যেন ছোট না করা হয় অযথা আর কি। তো সেটুকু খেয়াল রাখলেই ব্যাস, আমি কারো কাছ থেকে কিছু চাই না। চুপ থাকতেই বেশি ভালোবাসি, নিজের কাজ করে যেতেই ভালোবাসি। দেখো, যত বড় বড় মানুষ আছে না, সবাই ইগনোর করতে বলে। ইগনোর করা হচ্ছে সবথেকে বড় একটা ক্ষমতা। কিন্তু হ্যাঁ, ইগনোর করতে থাকো। যদি মনে হয় তুমি যে ভুলটা করোনি সেটা নিয়ে বারবার নাড়াঘাটা করছে, মানুষ তোমাকে ভুল বুঝে যাচ্ছে দীর্ঘদিন থেকে, তখন আমি একটু বলতে বাধ্য হই। অকারণে বাবা মা ছোট হবে সেটা না করাই ভালো। সেখানেও চুপ না থাকাই ভালো। অকারণে যদি হয়, যদি দোষ আমি করি, তাহলে দেখো আমি মানবো যে আমি দোষ করেছি, কোনো ব্যাপার না। দোষ না করে সেখানে চুপ থাকা যায় না আসলে। আমার হাজবেন্ড যেটা করেনি সেটা তাকে শুনতে হচ্ছে, সেটাও আমার একদমই সহ্য হয় না। কিন্তু আমার ছেলেকে নিয়েও একজন বলেছিল যে কোথাও দেখেছিলাম একজনের কমেন্ট যে বিবান তো পড়াশোনা পারে না, বিবান তো পড়াশোনায় ভালো না, কিন্তু তারপরেও ভালো স্কুলে দিয়েছে, এরকম একটা টাইপের কিছু দেখেছিলাম। কই, তাহলে সেই কমেন্টটা নিয়ে তো আমি কিছু বলিনি। একটা কমেন্ট নিয়ে আমি বলার কিছু মানে মানুষ নই। কারণ কি বলো তো, আমি হয়তো হ্যাঁ বিবান পারে না সব কিছু, এখনও তো মাত্র ছোটো এখনও, তাই না? বছরের বয়স হয়েছে, 2-এ পড়ে মাত্র। এখনই তো আর সব একদম জ্ঞান হয়ে গেছে, সব পারে পড়াশোনার, তা তো নয়। তাই এই কথাটা সহ্য হয়েছে। এরকম না আমার ছেলে এই কয়েকটা বছরে পণ্ডিত হয়ে গেছে যে আমি এটার প্রতিবাদ করব না, আমার ছেলে খুব পারে, আমার ছেলে পণ্ডিত, তা তো নয়, তাই না? এখন তো মাত্র শুরু হয়েছে। দেখা যাক ভগবানের আশীর্বাদে ওর চেষ্টায় কত দূর এগোতে পারে, কতটা কী করতে পারে পড়াশোনার। তাই আগে আর গর্ব করে তো কিছু নেই, আমি তাই সেজন্য গর্ব করি না। বলছে মানুষ, বলতে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার ছেলে তো সব কিছুই পারে না, এখনও অনেক ছোট আছে, এখনও শিক্ষা মানে এখন দেওয়া শুরু করেছি। আস্তে 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 এখন কী হবে, কীরকম মানুষ হবে সেটা ভগবানই জানে, ওই জানে, সেটা ভবিষ্যতে বুঝতে পারবো, এখন কিচ্ছু বুঝবো না। তাই এই ব্যাপারে আমি বিতর্কে জড়াতে চাই না। হ্যাঁ, হয়তো সব কিছু পারে না, এতটা পারে না, চেষ্টা করব ভালো করে যাতে পড়াশোনা করে, সেটা চেষ্টাটা আমরা করতেই পারি। কিন্তু তারপরে কি হবে না হবে সেটা ভগবানই জানে, ওই জানে। এরকম অনেক কথা আমি ইগনোর করে দিই, অনেক প্রচুর কত কিছু দেখে আমি ইগনোর করে দিই।
কিন্তু যেখানে আমার মনে হয় না দীর্ঘদিন ধরে আমাকে ভুল বুঝে যাচ্ছে একটা ব্যাপারে মানুষ, দেখো কখনো কখনো আমরা বড় বড় যে ইউটিউবারগুলো আছে তারা কি সবসময় কি নর্মাল ব্লগ দেয় না, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে, তাই না? ইনভেস্টমেন্ট করে। ধরো একটা যে কোনো বার্থডে হলো, বাচ্চা হলো, বা যেমন ধরো মনোজ দে, এই যে বাচ্চা হলো কত ধুমধাম করে সেলিব্রেশন করলো, তাই না? ধরো একটা বার্থডে হবে, সেটা নিয়ে অনেক ধুমধাম করে খাটাখাটনি করবে, ইনভেস্টমেন্ট করবে, অনেক প্রচুর টাকা খরচা করবে। ওদের যেরকম টাকা আসে সেরকম ওরা ইনভেস্টমেন্টও করে, করার পর সেরকম খাটাখাটনিও করে, লোক লাগায়, অনেক কিছু করে। তখন সেটা দেখে যদি বলে কই কল্পনা তো এত কিছু করছে না, হ্যাঁ, যত সব খাটাখাটনি মনোজ দে করছে, অনেক অনুষ্ঠান আচ্ছা সেগুলো দায়িত্ব মনোজ দে করে, কল্পনা তো এসব করে না, কল্পনা তো কুড়ে, তাই না? এরকম টাইপের যদি এখন কেউ বলে, তখন সেখানে কী আর বলবো, এতটুকু বোঝার ক্ষমতা মানুষের যাদের নেই, তখন কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে একটু বুঝিয়ে দিতে হয় যে দেখো আমি তো প্রফেশনালি ততটা সেভাবে নেইনি ইউটিউবটাকে, আমি এখানে ভালোবেসে কাজ করছি, একটু স্মৃতিটাকে রাখছি, যেটুকু পারি আর কি নর্মালি ভ্লগ করে, আমার জীবনে নর্মালি যা যা ঘটে আমি শেয়ার করি। সেভাবে যারা যারা এখন বড় বড় ইউটিউবার, যারা প্রফেশনালি নিয়েছে, যাদের ইনকামের মাধ্যম ইউটিউবটাই, এটাই একমাত্র সোর্স, তো তাদের তো কন্টেন্ট করতেই হবে ভাই, ইনভেস্টমেন্ট করতেই হবে। তো তখন তাদের খাটাখাটনিও করতে হবে, লোক লাগাতে হবে, প্রচুর টাকা খরচা করতে হবে। তো সেইটা দেখে আমাদের সঙ্গে তুলনা করলে তো হবে না, তাই না? এতটুকু বুঝতে হবে। যদি এখন আমিও সেভাবে ইউটিউবটাকে নিতাম, ভবিষ্যতে মনে করো যদি সেরকম দিন আসে, আমার হাজব্যান্ড কর্ম করছে, খেটে খুঁটে দেশের জন্য লড়ছে, দেশের সেবা করছে, তারপরে একটু আর্নিং করছে, কিন্তু বসে বসে টাকা পাচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে এখন যদি মনে করো চাকরিটা কোনোদিনও ছেড়ে দেয় বা শেষ হয়ে যায়, তখন যদি আমাদেরও ইউটিউবটাই একমাত্র চলার অবলম্বন হয়, তখন আমাদেরও হয়তো ছোটোখাটো কিছু হলে সে ধুমধাম করে করব, প্রচুর খাটাখাটনি করব, তখন তখন হয়তো আমরা পরিশ্রমী হতে পারবো, হতেই লাগবে। তখন যদি একমাত্র এটাই অবলম্বন হয়, চলার পথ হয়, তো অবশ্যই করতে হবে। দেখো পরিশ্রম করা তো খারাপ কিছু নয়, আমি বলছি না খারাপ কিছু, যারা করে তারা একদম ঠিক করে, কারণ ইউটিউবটাকে তারা প্রফেশনালি নিয়েছে। যেমন মনোজ দে বা মিস্টার হ্যাকার, এরকম বড় বড় ইউটিউবাররা আছে, তারা বড় বড় ইউটিউবার, টাকাও আসে প্রচুর, তারা ইনভেস্টমেন্ট করে প্রচুর, তারা খাটাখাটনিও করে প্রচুর, তাদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। তারা দরকার পড়লে কাজের লোকও রাখে, বা ধরো শ্যুটের লোক রাখে, এডিটিংয়ের লোক রাখে, তাই না? তো ওগুলোর সঙ্গে আমাদেরকে তুলনা করলে তো হবে না। সবার বাড়ির কাজ আলাদা, পরিস্থিতি আলাদা, সবার পরিশ্রম আলাদা। আমি পরিশ্রম করছি আমার সংসারের জন্য, বাচ্চার পিছনে, এক একজনের এক এক রকম হয়ে থাকে, তাই না? সবারটা সমান হয় না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই চলি, যেরকম সাধ্য সেরকম করেই অনুষ্ঠান করি। হাইফাই করব, অনেক খাটাখাটনি করব, তারপরে সুন্দর একটা কন্টেন্টও হবে, সেটা আমাদের তো হয় না, তাই না? তাই এক একজনের লাইফস্টাইল আলাদা, তাই তাদেরকে সেভাবে চলতে হয়। আমরা যেহেতু সাধারণ মানুষ, তাই সাধারণভাবেই চলি, সাধারণভাবেই অনুষ্ঠান করি, যেটুকু দরকার অতটুকুই করি। বাকি আশেপাশে যেরকম করে পূজা আর্চা করে, ওরকম করে আমিও সেরকম করে পূজা আর্চা করি, লক্ষ্মী পূজা, কালী পূজা, যেটাই হোক না কেন, সাধারণ মানুষের মতো করেই করি। যে আমি একটা বিশাল বড় ইউটিউবার, প্রচুর আমার টাকা আসে, প্রচুর ইনভেস্টমেন্ট করে আমি প্রচুর কিছু করব, পূজাটাকে বিশাল বড় করব, অনুষ্ঠানটাকে বিশাল বড় করব, সেরকমটা আমার হয়ে ওঠে না। তো সেটা দেখে অনেকেই বলে যে আমি নাকি এসে করতে পারি না, হ্যাঁ, অনেক কিছু। তো যাই হোক, ধীরে ধীরে অনেক দিন দেখেছি, আমি দেখার পরেই বলেছি, একদিনই বলিনি, এটাই আর কি। তো যাকগে, এগুলো নিয়ে আমি বেশি বলতে চাই না, মানে কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়, মানুষ ভুল বোঝে তখন বলতে হয়, সেই জন্যই বলি। তাছাড়া বাকি আমি একদম ফ্রেশ রাখতে চাই, আমি যা লাইফস্টাইল ঘটছে সেটাই বলতে চাই, তারপরেও হয়ে ওঠে না, জানি না কেন। আসলে কেউ কিছু বললো, ভুল বুঝলো, তো তখন আমাকেও রিপ্লাই করতে হয়, এটাই আর কি। যাকগে, আর বলবো না, কে কী বলে বলতে থাক, আমি তো ইগনোর করতে খুব পারি। আগে তো কাউকে চুপ হতে হবে, নাহলে কিন্তু চলতেই থাকে। তাই কখনো কখনো দোষ না করেও আগে চুপ হওয়ার ক্ষমতাটাও আমি রাখি, কারণ এই অ্যাকশান রিয়াকশান এগুলো আমার ভালো লাগে না একদম। শান্তি মতো বাঁচতে খুব ভালোবাসি, চেষ্টা করি চুপ থাকতে আর কি। তাই তো আমরা চলে আসলাম, অনুষ্ঠান থেকে ঘুরে চলে আসলাম, খাওয়া দাওয়া সারলাম, খুব ভালো হয়েছে রান্নাবান্না, বাড়িটাও খুব সুন্দর হয়েছে, ঘুরে ঘুরে দেখলাম একটুখানি, দেখে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাড়ি। যেহেতু বোটনেক দিয়েছি, বোটনেকটা একদম এখান থেকে দিয়েছে, আর একটু নিচে হলে ভালো হতো বোধ হয়, যে জন্য খুব লাগছে, অস্বস্তি লাগছিল একটু, অনেকদিন পরে পড়লাম তো। আর তাছাড়া একটু মোটাও হয়ে গেছি, আগে একটু ঢেলা ঢেলা ছিল, এখন তো মোটা হয়ে গেছি একটু মনে হয়। চলো মোবাইলে চার্জ নেই, চার্জে দেবো,
চেঞ্জ করবো ঠান্ডার দিনে, এই জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। কোথাও গেলে জ্বালা, যাওয়ার সময় চেঞ্জ করো, আসার সময় চেঞ্জ করো, ঝঞ্ঝাট মনে হয়, ঠান্ডা লাগে। তো এখন তো আর ঠান্ডা লাগছে না, হেঁটে আসলাম বলে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদেরকে দেখানো হয়নি মেলাবাড়ি থেকে আমি কি কি নিয়ে এসেছিলাম। তো এরকম বসার জন্য ম্যাট নিয়েছিলাম, আসন বসার জন্য আসন এখানে নিয়েছি 4টে। আর একটা জানি না কোথায় গেল। তো এরকম নিয়েছি, এগুলো মানে বলেছিলাম মুখে কিন্তু দেখাইনি, আজকে তোমাদেরকে সব দেখাবো কি কি নিয়ে এসেছিলাম মেলাবাড়ি থেকে। তো এগুলো 50 টাকা করে পিস বাজার থেকে। তো এগুলো হচ্ছে তোমার 100 টাকায় কটা 3টে দিচ্ছিল মনে হয়, হ্যাঁ। তারপরে 130 টাকা দিয়ে আমি 4টা নিয়েছি। আর হ্যাঁ, বাজারগুলো একটু বড়, এর থেকে একটু সামান্য একটু বড় মনে হয়। তো এটা একটু ছোট, কিন্তু বসা হয়ে যায় আরামসে, একটা মানুষ বসে এখানে খেতে পারবে। তো যে কারণে কোনো দুঃখ নেই আমার, ভালোই হয়েছে আর কি। এই তো এটা নিয়েছি ফেসিয়াল করার সময় বা একটু সাজুগুজু করার সময় এটা কাজে লাগে, তো যার জন্য এটা নিয়েছি। তো যতটুকু আমার মনে হলো এগুলোই মনে হয়, কোনো কিছু যদি মিস হয় হতেও পারে 2-1টা। হ্যাঁ, মিস হয়েছে এখানে ক্লাচার আর দুটো, একটা হচ্ছে দুটো না একটা এই রঙের একটা ক্লাচার, সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। না না, এটা দিদির লিপস্টিকটা পাওয়া গেছে, দিদির লিপস্টিক সেদিন লুকিয়ে রেখেছিল, সেটা আমি পরে পেয়েছি ঠাকুর বাড়ির ওইদিকে, ঠিক আছে। তো সেটা খুশির খবর, সেটা হিয়া দিদির জন্য খুশির খবর, খুঁজে পেয়েছে, নিয়ে যাব গেলে। তো ক্লাচার একটা মিস হয়েছে, আর কিছু হয়েছে কিনা আমি জানি না। যেগুলো যেগুলো আমার মনে পড়লো আমি এখানে একসঙ্গে করে রাখলাম তোমাদের দেখানোর জন্য কি কি নিয়ে এসেছি মেলাবাড়ি থেকে। তো এই যে একটা শাড়ি নিয়েছি, এগুলো 100 টাকার শাড়ি। হ্যাঁ, এই একটা, এটা আমি পরেছিলাম, তোমরা দেখিয়েছো কীর্তনের দিন, এই জেঠিমাদের বাড়িতে কীর্তনের দিন এটা পরেছিলাম। তো তারপর আর একটা নিয়েছিলাম, বলেছিলাম যে তোদের দেখানো হয়নি। তো এই একটা, এই শাড়িগুলো আমার মনে হয় দেখতে খারাপ লাগে, কিন্তু পরলে পরে না ভালো লাগে। এরকম একটা ম্যারুন কালারের ব্লাউজ দিয়ে পরলে বা একটা কালো কালারের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা পরলে। তো এটা নিয়েছি একটা, এটার আঁচলটা সুন্দর লাগছিল দেখতে। এই যে আঁচলটা বাইরের দিকে করা ছিল, আঁচলটা দেখে পছন্দ হয়েছিল আমার। এই যে এরকম, যাই হোক থাক, কখনো পরলে তখন দেখবে নিশ্চয়ই। তো এই গেল এই যে 100 টাকার করে শাড়ি, এগুলো পরের দিন নিয়েছিলাম আর কি। আর জেঠিমার সঙ্গে যেদিনকে গেছিলাম সেদিনকে তো একটা নিয়েছিলাম, সেদিনকে ওটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তাও একবার দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা খুব ভালো আর কি, কোনো খুঁত নেই, কোনো ইসে নেই, কোয়ালিটি খুব সুন্দর, খুবই ভালো। এটাও কিন্তু 100 টাকা ছিল। প্রথম দিনকে শাড়িগুলো খুব ভালো ছিল, পরের দিনকেরগুলো একটু কীরকম যেন ছিল, প্রথম দিনে ভালো ভালো ছিল। তো সেদিনকেই শুধু একটা নিয়েছি, ভাবছিলাম যে নিয়ে আগে দেখি কীরকম, কিন্তু সেদিনকেই কিন্তু ভালো ভালোগুলো ছিল। পরে সবাই ভালো ভালোগুলো নিয়েছে, তাই না, বাছ নিতে পড়েছে। আমি তো গেছিলাম লাস্ট ভাঙা মেলার দিনে, তো সেগুলো পরে বাছ নিতে পড়েছিল। তো তার থেকেই যে দুটো একটু ভালো লেগেছে সে দুটো নিয়ে এসেছিলাম, কিন্তু আগের দিনকে এই যে এটা খুব ভালো লেগেছে। এই তো এগুলো তো নিয়েছিলাম আগের দিনকে, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বোধহয়, স্ক্রাবার আর হচ্ছে সাজগুলো আর কি, পিঠা বানানোর যেগুলো নিয়েছি সব দরকারি আর কি, সংসারে বেশিরভাগগুলো সংসারের দরকারি, বা আমার যেগুলো নেই, যে অন্য আমার সেরকম নেই আর কি বলতে গেলে। একটা চুড়িদারের সেট, ওটাই সবসময় পরি, আর যেটা কটনের পরি ওটা অনেক পুরানা, এই বাড়ির আশেপাশে সোনুকে আনতে যখন যাই তখন এটা পরি, কিন্তু কোথাও গেলে পরে একটা লাগে, তার জন্য ফট করে কোথাও গেলাম আশেপাশে বাজার টাজার, তখন তার জন্য এটা নিয়েছি একটা। এটা 50 টাকার ওড়না, খুবই সফট, সাদা নিয়েছি যাতে সব কিছুর সঙ্গে পরা যায়। তো 50 টাকা করে এই ওড়নাগুলো, বিভিন্ন কালারের ছিল, সব একই রকম ডিজাইন, 50 টাকা ওড়না। আর এই যে দুটো চামচ নিয়েছি সবজি টবজি দেওয়ার জন্য, কারণ যেগুলো বাউলে করে আমরা সবজি রাখি সেগুলো তো ছোট ছোট হয়, তো সেখান থেকে সবজি দেওয়ার জন্য বিশাল বড় একটা চামচ, মানে হাতা কীরকম যেন একটা লাগে, তার জন্য এই চামচগুলো খুবই কার্যকরী। তো এই ছোট ছোট চামচ খুব ভালো সবজি টবজি নেওয়ার জন্য, তো এই জন্য দুটো চামচ নিয়েছি। কিউট লাগছিল আমার দেখে, খুবই ছোট ছোট কি সুন্দর চামচগুলো। এটা তো দেখালাম ঘড়ি,
আর কানের নিয়েছি, এগুলো আমার আগের কানের, এগুলো উপর কানেও পরি মাঝে মাঝে। তো এই যে এটা উপর কানে পরি, আর এই যে রিংটা এটা ভালো লেগেছিল, কোনো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ভালো লাগবে। এক জোড়া দু জোড়া নিয়েছি, একটা ছোট সাইজের একটা বড় সাইজের। এটা একটু চিকচিক করে জলে রং ঠং উঠবে না, সে কারণে। এগুলো তো সেদিনকে পরেছি, এগুলো পরা হয়নি এখনও। ছোটো ভাগ্নিকে বললাম যে পরলে নাও, বলে আমি পরি না, তো ওই জন্য নিল না। আর এটা আর কি বড় ভাগ্নি এই ধরনের পরে, বড় ভাগ্নি বা মেজো ভাগ্নি ওরা পড়তে পারবে, ছোটো ভাগ্নি তো এইসব পড়ে না, তো ওরা পড়তে পারবে ভেবে নিয়েছিলাম। আর দেখো দোকানদারটা এরকম, আমি মনে হয় ভালোটাই দেখেছিলাম, দেওয়ার সময় আমি অতটা খেয়াল করিনি, দেওয়ার সময় আমাকে এমনও দিয়েছে এই ঝুমকাটা ভালো, এই দেখো এই ঝুমকাটা ভালো, এই ঝুমকাটাতে কয়েকটা ঝুমকা নেই, এই যে এই জায়গাটাতে কয়েকটা নেই, তো এরকমটা দিয়েছে। বাড়ি এসে আমি দেখি আরে এরকম, তো যে জন্য আর দিলাম না ভাগ্নিকে, তো ভাবলাম থাক, ভাঙার মানে ঝুমকা নেই জন্য দিদিও কীরকম লাগছে, থাক, ভিডিও টিডিও করা হবে আর কি। আর এটা তো সানগ্লাসটা ওই সোনুকে আমি পছন্দ করেছিলাম এটা নেওয়ার জন্য, সোনুর জন্য অনেকদিন ধরে ভাবছিলাম একটা সানগ্লাস নেবো, ওরা এটা নিচ্ছিলাম, পরে মিষ্টি মা দিদি দিয়েছিল আর কি টাকা এটার। আর এটা দেখিয়েছিলাম, আর এই যে একটা স্ক্রাঞ্চি, আর এটা দেখিয়েছিলাম, আর একটা মানে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আর এখানটা হচ্ছে আচার নিয়েছিলাম, এটা হচ্ছে কোয়াতবেল, তারপরে হচ্ছে বড়ই আর কি তেঁতুল, এইসব অনেক কিছু দিয়ে মিক্সচার একটা। হ্যাঁ, এটা খুবই টেস্টি, খুব ভালো লাগে খেতে। আর একটা হচ্ছে ফলের আর কি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটা একটা আচার, মিষ্টি মিষ্টি, এটা ওটা দুটোই মিষ্টি মিষ্টি। তো এটাও ভীষণ ভালো, হেলদি ভেবে নিয়েছি ওটা আর কি, সোনুকে যাতে রুটির সঙ্গে খাওয়াতে পারি। আর এটাও খুবই হেলদি, এটা হচ্ছে আমলকির আচার। আমলকি তো কতটা উপকারী আমাদের পেটের জন্য, চুল স্কিনের জন্য তোমরা জানোই, যে জন্য এটা নিয়েছি। সবসময় তো আমলকি পাওয়া যায় না, এই সিজনে কিন্তু শীতের সিজনে কিন্তু পাওয়া যাচ্ছে। একবার আমি এনেওছি খাওয়ার জন্য কাঁচা, তো সবসময় তো পাওয়া যায় না, তার জন্য এই যে আমলকির আচারটা থাকবে বেশ কিছুদিন, তো এই ভেবে এটা নেওয়া। তো এই কিছু আচার নিয়েছিলাম, 100 গ্রাম কি 100 গ্রাম করে মনে হয়, 100 গ্রাম কি 250 গ্রাম এইটুকু করে ছিল আর কি, এইটুকু করে ছিল 100 টাকা করে, এইটুকু করে আচার 100 টাকা করে। তো জিনিসের তো দাম হবেই, তাই না, কষ্ট করে বানিয়েছে। এই ছিল আমার মেলাবাড়ির কিছু কেনাকাটা। আর এগুলো বলতে গেলে তোমাদের ভালোবাসায় মোটামুটি 2 মাস কি 3 মাস পর মনে হয় একটা পেমেন্ট পেয়েছিলাম, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো সেইটা থেকেই কিন্তু মেলাবাড়িতে আমি খরচা করেছিলাম, তো যে জন্য সেটা না বলে পারছি না। মেলাবাড়িতে যা যা খরচা করেছি আমি তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর আমার পরিশ্রমের টাকা দিয়েই করেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অনেক কদিন ধরে ভাবছিলাম যে তোমাদের দেখানো হচ্ছিল না, আজকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদের, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কেমন? যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে আসছি, হ্যাঁ, আবার দেখা হবে কালকের একটা ভিডিওতে। কালকে দিতে পারি কিনা, ওই যে মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায় তখন দিতে পারি না জানো, কিন্তু চেষ্টা করব আমি যত পারি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। যারা ভালোবাসো তারা অপেক্ষা করে থাকো, তাই না, আমি জানি, তো সেই জন্য চেষ্টা করব। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।